লেভেল কি দেখছিলাম? রিডিউসড লেভেল। আচ্ছা, সো আশা করি আমরা রিডিউসড লেভেল সম্পর্কে এবং আরএল এর যত প্রকার ম্যাথ আছে এবং লেভেলিং এর সব প্রকার কনসেপ্ট আমরা যদি আগের লেকচারগুলো ভালো করে বুঝে থাকি, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। রিডিউসড লেভেলটা কি ছিল? রিডিউসড লেভেল ছিল মিন সি লেভেল থেকে, যদি এইটা আমার হয় মিন সি লেভেল, তাহলে মিন সি লেভেল থেকে গ্রাউন্ড সারফেসের ওপরে যে কোনো একটা পয়েন্টের অথবা যে কোনো পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে রিডিউসড লেভেল। ঠিক আছে, রিডিউসড লেভেল। এখন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে কন্ট্যুরিং। আচ্ছা, কন্ট্যুরিং। সো কন্ট্যুরিং জিনিসটা কি, আসুন আমরা এটা একটু ডিসক্রাইব করার ট্রাই করি। কন্ট্যুরস কি, এইটাকে আমাদের প্রথম জানতে হবে যে কন্ট্যুরস কি। কন্ট্যুরস হচ্ছে পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন। পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন, যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে দেখেন, এই যে আমার ফোনটা আছে, ঠিক আছে, এই ফোনের উপর যদি প্রত্যেকটা পয়েন্ট আমি চিন্তা করি, এই প্রত্যেকটা পয়েন্ট কি ইকুয়াল এলিভেশনে আছে না? আমার এই যে ফোন, এটা তো একটা সমতল, এটা একটা ফ্ল্যাট সারফেস। তাহলে এই যে ফ্ল্যাট সারফেস, সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্ট কি আছে? ইকুয়াল এলিভেশনে আছে, ঠিক না? ঠিক তেমনি আমরা কি দেখেন, আমাদের যদি গ্রাউন্ড প্রোফাইলটা আমরা লক্ষ্য করি, আমাদের গ্রাউন্ড প্রোফাইলটা কিছুটা এরকম, হয়তো এরকম 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 এরকম। আচ্ছা, সো আমি চিন্তা করি যে এই যে এইখানে হচ্ছে 100 মিটার আরএল, এইখানে হচ্ছে 150 মিটার, এইখানে হচ্ছে 200 মিটার। আচ্ছা, তাহলে এইটা যদি 100 মিটার হয়, তাহলে এইখান থেকে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন টানি, তাহলে এই লাইনের উপর যে কয়েকটা পয়েন্ট আমার কোইনসাইড করছে, কোন কোন পয়েন্ট, যেমন এই পয়েন্টটা, 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 এইটা, 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 এই যে আমি যে কয়েকটা পয়েন্টকে ইন্ডিকেট করলাম, প্রত্যেকটা পয়েন্টের আরএল কত? 100 মিটার। প্রত্যেকটা পয়েন্ট কত? আরএল কত? 100 মিটার। তাহলে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলার কি বলতে পারি? পয়েন্ট অফ ইকুয়াল এলিভেশন না? পয়েন্ট অফ, পয়েন্টস অফ কি বলতে পারি? সেম এলিভেশন। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে রিডিউসড লেভেল 100 মিটার। তাহলে সেম ভাবে তাহলে এই যে পয়েন্টগুলা, এইগুলাকে আমরা কি বলতে পারি? কন্ট্যুর বলতে পারি। তাহলে কন্ট্যুর কি? কন্ট্যুর হচ্ছে পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন। কন্ট্যুরস হচ্ছে কি? পয়েন্ট অফ ইকুয়াল এলিভেশন। আচ্ছা, তাহলে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা চিন্তা করি যে এইটা হচ্ছে আমার একটা পাহাড়, এই যে আমি এই ফিগারে দেখছি, এটা হচ্ছে আমার একটা পাহাড়ের ফিগার। আচ্ছা, তাহলে এই যে পাহাড়টাকে যদি আমি এই যে একটা হরাইজন্টাল প্লেন দিয়ে কাট করি, হরাইজন্টাল প্লেনে যদি কাট করি এই পাহাড়টাকে, তাহলে এই যে এই পাহাড়ের উপর যে কয়েকটা পয়েন্ট আমি পাবো, প্রত্যেকটা পয়েন্টের কি এলিভেশন সেম? ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই যে এই পাহাড়ের উপর যে কয়েকটা পয়েন্ট আছে এই লেভেলের উপর, এই লেভেল সারফেসের উপর, এই প্রত্যেকটা পয়েন্ট কি কন্ট্যুর পয়েন্ট। আচ্ছা, আমি একটু অন্য একটা ফিগার আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই মনে করি আমাদের পাহাড়। তো এই পাহাড়টাকে যদি আমরা এই বরাবর কাটি, এই বরাবর কাটি, তাহলে আমরা কি পাবো? একটা সারফেস পাবো না? এরকম, এরকম একটা কি পাবো? সারফেস পাবো। যদি পাহাড়টাকে কাটি, সারফেস পাবো। তাহলে এই সারফেসের উপর যে কয়েকটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট কি, প্রত্যেকটা পয়েন্টের সেম রিডিউসড লেভেল, রিডিউসড লেভেল, এবং এর জন্যই প্রত্যেকটা পয়েন্টকে আমরা বলবো কন্ট্যুর পয়েন্ট। কন্ট্যুর পয়েন্ট। আচ্ছা, সো আমরা এখন কন্ট্যুর লাইনটা কি? কন্ট্যুর লাইনটা হচ্ছে ইকুয়াল এলিভেশনের পয়েন্টগুলোকে যদি আমরা একটা লাইন দ্বারা কানেক্ট করি, তাহলে সেইটাকে আমরা বলি কন্ট্যুর লাইন। যেমন দেখি আমরা এর আগের ফিগারটা আমরা দেখি, এই যে আমরা রেড কালার দিয়ে যেসব লাইনকে ইন্ডিকেট করছিলাম, এইগুলা কি কন্ট্যুর পয়েন্ট না? বলছিলাম আমি যে কন্ট্যুর পয়েন্ট। কেন কন্ট্যুর পয়েন্ট? কারণ এইগুলা হচ্ছে পয়েন্টস অফ সেম এলিভেশন। প্রত্যেকটা পয়েন্টের আরএল হচ্ছে 100 মিটার। তাহলে এইটুক তো আমরা ক্লিয়ার যে এই পয়েন্টগুলো হচ্ছে কন্ট্যুর পয়েন্ট। এখন এই কন্ট্যুর পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করি, এই যে কন্ট্যুর পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করি একটা লাইন দ্বারা, তাহলে এই যে লাইনটা, এইটাকে আমরা বলবো কন্ট্যুর লাইন। এটাকে আমরা কি বলবো?
কন্ট্যুর লাইন, কন্ট্যুর লাইন। তো আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আচ্ছা, সেম ভাবে আমরা আমরা একটু মার্কারটা চেঞ্জ করি। আচ্ছা, মার্কারটা চেঞ্জ করি। আমরা যদি এই যে এই প্লেন বরাবর যদি আমি কি করি, আমি পাহাড়টাকে কাটি, তাহলে কি এই প্লেনের উপর যে কয়েকটা পয়েন্ট আছে প্রত্যেকটা ইকুয়াল এলিভেশনে আছে, মানে প্রত্যেকটা কি কন্ট্যুর পয়েন্ট। সিমিলারলি আমরা যদি এই যে এই প্লেন বরাবর আমাদের পাহাড়টাকে অথবা হিলটাকে কাট করি, তাহলে যেহেতু এটা একটা হরাইজন্টাল প্লেনের উপরে আছে, সুতরাং এই প্লেনের উপর প্রত্যেকটা পয়েন্ট কি পয়েন্ট, কন্ট্যুর পয়েন্ট। আচ্ছা, এই পর্যন্ত আমাদের তাহলে সবার ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা দেখবো যে আমরা কিভাবে কন্ট্যুর লাইনটা আঁকি অথবা কন্ট্যুর ম্যাপ আঁকি। দেখেন, আমি কি বলছি যে এই যে এইটা এই পয়েন্ট, এই যে এই বরাবর যদি আসি, নিয়ে আসবো এইখান থেকে, এই যে আমার যে এই কর্নার থেকে এই বরাবর টানবো। আচ্ছা, টেনে আমি কি করব, এই যে একটা লাইন দ্বারা কানেক্ট করলাম এইগুলা। সো এর মানে হচ্ছে এই যে লাইনের ওপর প্রত্যেকটা পয়েন্টের আরএল সেম। আমি ধরলাম সেই আরএলটা কত, 250 মিটার। কারণ কি দেখেন, আমি এই পয়েন্টের জন্য আমি কি করছি, কন্ট্রোল লাইন আঁকছি। তাহলে এই পয়েন্টটা কি গ্রাউন্ড সারফেস থেকে তুলনামূলক উঁচুতে অবস্থিত না এই নিচের পয়েন্টগুলোর তুলনায়? এই পয়েন্ট এবং এই সারফেস, এই সারফেসের তুলনায় কি এই সারফেসটা তুলনামূলক উঁচুতে অবস্থিত, এর জন্য এইটা আরএলটা বেশি হবে। সিমিলারলি আমরা যদি এইখান থেকে কি করি, রেখা টানি, মানে ডটের চিহ্ন দেই, এইখান থেকে ডটের চিহ্ন দেই, তারপর এইটা দিয়ে আমরা একটা লাইন ড্র করি। আচ্ছা, সো এই লাইনটার ক্ষেত্রে এই লাইনটা কি নির্দেশ করে, এই লাইনটা এটাই নির্দেশ করে যে এই লাইনটার উপরে প্রত্যেকটা পয়েন্টের আরএল সেম। এখন কত এটা আমাদের বের করতে হবে। এখন দেখেন, উপরেরটা ছিল হচ্ছে 250 মিটার, এখন এই যে নিচেরটা এইটা অবশ্যই কি 250 মিটারের চেয়ে কম হবে। সো আমি ধরলাম 200 মিটার। সো আমি 200 মিটার লিখলাম। পরবর্তীতে আমি যদি এইখান থেকে একটা ডটেড লাইন আঁকি, এইখান থেকে একটা ডটেড লাইন আঁকি, তাহলে আমরা কি করি, এই যে আর একটা কন্ট্যুর লাইন পেয়েছি। আচ্ছা, তো এই কন্ট্যুর লাইন দ্বারা আমরা কি বুঝছি, এই কন্ট্যুর লাইন দ্বারা আমরা বুঝলাম যে এই যে পার্টিকুলার যে লাস্টে যে কন্ট্যুর লাইনটা আঁকলাম, এই কন্ট্যুর লাইনের ওপর প্রত্যেকটা পয়েন্টের রিডিউস লেভেল সেম। আচ্ছা, কত, অবশ্যই কি, যেহেতু আমরা এই সারফেসের জন্য আঁকছি, এই সারফেসটা যেহেতু এই সারফেসের নিচে অবস্থিত, সুতরাং এইটার আরএল কি 200 মিটারের চেয়ে কম হবে। সো আমি ধরলাম 150 মিটার। আচ্ছা, আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছি। এখন আমরা যদি এই যে এই ফিগারটা নিচে যে কন্ট্যুর ম্যাপটা আঁকলাম, এই ফিগারটার দিকে পার্টিকুলারলি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব বাইরে ভ্যালু কম, বাইরে হচ্ছে এই যে 150 মিটার, 200, 250, অর্থাৎ বাহির থেকে যতই ভেতরের দিকে যাচ্ছি ততই কিন্তু আমার আরএল এর ভ্যালু বাড়ছে, ততই কিন্তু কি আরএল এর ভ্যালু বাড়ছে। তাহলে দেখেন, তাহলে এইখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে যদি আমরা কোন একটা কন্ট্যুর ম্যাপের ক্ষেত্রে দেখি যে ভ্যালুটা ইনক্রিজ করতেছে, আউটসাইড থেকে যদি আমরা ইনসাইডের দিকে যাই, তাহলে যদি আমাদের ভ্যালু ইনক্রিজ করে, তাহলে এইটা একটা হিল ইন্ডিকেট করে। বুঝতে পারছেন, জিনিসটা হচ্ছে এরকম ঠিক যে সাপোজ আপনার কাছে এই উপরের পাহাড়ের ফিগারটা নাই। তো আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আপনার কাছে নিচে এই কন্ট্যুর ম্যাপটা নিয়ে একজন গেছে যে এইটা হচ্ছে একটা কন্ট্যুর ম্যাপ। এখন আপনি এই কন্ট্যুর ম্যাপটা দেখেই বলে দিতে পারবেন যে এইটা একটা পাহাড়। আপনি কিভাবে বলতে পারবেন, আপনি যেহেতু দেখছেন যে ভেতরের দিকে কন্ট্যুর লাইনের ভ্যালুগুলো বেশি কিন্তু বাহিরের দিকে কম, এর মানে কি এইটা একটা হিল। অর্থাৎ যদি আমরা ভেতরের দিকে ভেতরের দিকে আরএল এর ভ্যালু বেশি এবং বাহিরের দিকে কম পাই, দিকে কম, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে হিল অথবা পর্বত।
আচ্ছা, তো আশা করি হচ্ছে আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি। এখন আমরা একটু খেয়াল করব হচ্ছে যে আমরা একটা ফিগার অ্যাড করেছি আমাদের স্লাইডে। সেই ফিগারটা হচ্ছে একটা সমুদ্র সৈকতের দৃশ্য। তো এই ধরনের দৃশ্য আমরা হয়তো কক্সবাজার বা কুয়াকাটা যারা গিয়েছি তারা দেখেছি। তো দেখেন, আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই, আমি একটা মিনিট ওয়েট করেন, আমি একটু আপনাদের পানি নিয়ে আসি। আচ্ছা, তো দেখেন, আমি এই হচ্ছে আমার এক গ্লাস পানি। তো এই এক গ্লাস পানির উপর পানিটা কিন্তু স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় আছে মানে কি, এই যে উপরে, মানে আমি যদি এই গ্লাসটাকে এখন যদি পুরো পানিটুক যদি আমি ফেলে দেই, পুরো পানিটুক যদি আমি ফেলে দেই, তাহলে কি আমার গ্লাসের গায়ে একটা দাগ হয়ে থাকবে না? যে পানির একটা দাগ হয়ে থাকবে না, যে এই বর্ডার লাইন পর্যন্ত আমার কি পানি ছিল? তাহলে ওই যে বর্ডার লাইনটা, ওইটা কিন্তু কন্ট্রোল লাইন। ওইটা কি লাইন? কন্ট্রোল লাইন। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই যে পানিটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে এই পানির উপরের যে সারফেসটা, এটা অবশ্যই লেভেল সারফেস, ঠিক আছে? এবং আমরা যদি পানিটাকে ফেলে দেই, তাহলে আমরা কি এইখান থেকে একটা লাইন দেখতে পাবো কিন্তু, মানে আমাদের গ্লাসের উপর থেকে, মানে উপরের টপ সারফেসে একটা লাইন দেখতে পাবো। ওই লাইনটা কিন্তু কন্ট্রোল লাইন, ঠিক আছে? তো আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছেন। তেমনি ভাবে দেখেন, আমরা আহ এই যে পাশ দিয়ে যে ফিগারটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের যে এই যে লাইনটা যে দেখতে পাচ্ছি, আচ্ছা, এই লাইনটাও কি কি লাইন? কন্ট্রোল লাইন। কি লাইন? কন্ট্রোল লাইন। আচ্ছা, সো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? সো একটু আগে আমরা ফিলের কন্ট্রোল ম্যাপ আঁকা শিখেছি। তো এখন আমরা দেখবো যে একটা ভ্যালি অথবা ডিপ্রেশন, এই যে এই জিনিসটা দেখছি না, এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালি অথবা ডিপ্রেশন। এই যে এটাকে আমরা কি বলতে পারি? একটা ভ্যালি বলতে পারি অথবা ডিপ্রেশন বলতে পারি। আচ্ছা, এখন এইটাকে আমি কি করব? বিভিন্ন পজিশনে কাটবো। So, আমি এইটাকে এই যে এইভাবে এই প্লেন দিয়ে আমি কি করলাম? এইটাকে কাটলাম, কাটলাম। আবার কি করলাম? এই যে নিচের এই প্লেন দিয়ে এইটাকে কি করলাম? কাটলাম, কাটলাম। আবার এইখানে এই প্লেন দিয়ে এইটাকে কি করলাম? কাটলাম, কাটলাম। সো আমরা কি করছি? তিনটা প্লেন দিয়ে এইটাকে কাটছি, তিনটা ভিন্ন ভিন্ন পজিশনে। আচ্ছা, কাটার পর আমি নিচেরটা উপরেরটার দিকে খেয়াল, আচ্ছা নিচেরটা থেকে শুরু করি। এই এইখান থেকে কি করব? এই যে ডটেড লাইন আঁকবো। আবার এইখান থেকেও কি করব? ডটেড লাইন আঁকবো। আঁকার পর এই যে দুইটা ডটেড লাইনকে মিলিয়ে আমি একটা কন্টুর লাইন আঁকবো। আচ্ছা, তো সাপোজ আমি ধরি এই মানে এই সারফেসের উপর যে কয়েকটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের আরএল কত? 100 মিটার। তাহলে এই যে আমি কন্ট্রোল লাইন আঁকবো, এটার বাহিরে আমি লিখবো 100 মিটার, লিখছি। আচ্ছা, পরবর্তীতে এই 100 মিটারের ঠিক উপরে যে সারফেসটা আছে, ওইখান থেকে ওটা কর্নার পয়েন্ট থেকে আমি কি করব? ডটেড লাইন আঁকবো, ডটেড লাইন আঁকবো। এই যে এটার কর্নার সাইড থেকে আমি কি করছি? ডটেড লাইন আঁকছি, ঠিক আছে? ডটেড লাইন আঁকছি। আঁকার পর এই যে আমি যদি ডটেড লাইন বরাবর আমি যদি এগুলোকে কানেক্ট করি, তাহলে যেই লাইনটা পাবো এটা কিন্তু কন্ট্রোল লাইন। এখন যদি এই যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টের আরএল হয় 150 মিটার, এর মানে এই কন্ট্রোল লাইনের ভ্যালু হচ্ছে 150 মিটার। তো আমি কি করব? এই যে আমাদের যে কন্ট্রোল লাইনটা পেলাম, এই কন্ট্রোল লাইনের বাহিরে লিখবো 150। আচ্ছা, সিমিলারলি আমরা যদি উপরে একটা লাইন, মানে উপরের যে সারফেসটা আছে, এই সার্ভিসের যে কন্টাক্ট, মানে কন্টাক্ট পয়েন্টটা আছে, এই যে এইটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট, এইটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট। সো এই কন্টাক্ট পয়েন্ট থেকে যদি আমি ডটেড লাইন ড্র করি, এই যে কন্টাক্ট পয়েন্ট থেকে যদি আমি ডটেড লাইন ড্র করি, এবং এই ডটেড লাইনগুলো এইভাবে কানেক্ট করে যদি আমি একটা কন্ট্রোল লাইন ড্র করি, এবং
যদি এই উপরের সারফেসটার আরএল হয় 200 মিটার, তাহলে অবশ্যই এই যে এইখানে আমি লিখবো কত, 200 মিটার। আচ্ছা, তাহলে আমরা যদি এই যে ফিগারটার দিকে আমরা যদি একটু মানে সামগ্রিকভাবে তাকাই, একটু খোলা চোখে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে বাহিরের দিকে কন্ট্রোল লাইনের ভ্যালুগুলো বেশি কিন্তু ভেতরের দিকে কম। কি বলছি, আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে বাহিরের দিকে কন্ট্রোল লাইনগুলোর ভ্যালুটা একটু বেশি কিন্তু ভেতরের দিকে কন্ট্রোল লাইনের ভ্যালুটা কম। আচ্ছা, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ভ্যালি অথবা ডিপ্রেশন। আচ্ছা, একটু আগে যখন আমরা হিলের কনসেপ্টটা দেখেছিলাম তখন আমরা কি দেখেছিলাম যে হিলের ক্ষেত্রে বাহিরের ক্ষেত্রে ভ্যালুগুলো বেশি কন্ট্রোল লাইনের, সরি বাহিরের ক্ষেত্রে ভ্যালুগুলো কম ভেতরের দিকে বেশি, তখন এইটাকে আমরা বলছি হিল। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে বাহিরের ভ্যালুগুলো বেশি ভেতরে ভ্যালুগুলো কম। এখন সাপোজ আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আপনার কাছে একজন একটা কন্ট্যুর ম্যাপ নিয়ে আসছে। সো আপনি সেই কন্ট্রোল ম্যাপটা লক্ষ্য করে দেখলেন যে বাহিরের দিকে কন্ট্রোল লাইনগুলোর ভ্যালু বেশি কিন্তু ভেতরের দিকে কন্ট্রোল লাইনের ভ্যালুগুলো কম। এটা যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এই কন্ট্রোল ম্যাপটা দেখেই বলে দিতে পারবেন যে এইটা হচ্ছে একটা ভ্যালি অথবা ডিপ্রেশনের কন্ট্রোল লাইন। আচ্ছা, ভ্যালু অথবা ভ্যালি অথবা ডিপ্রেশনের কন্ট্রোল লাইন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখবো যে কন্ট্যুর কি। যে কন্ট্যুর হচ্ছে ডিফাইন্ড অ্যাজ ইমাজিনারি লাইন পাসিং থ্রু দি পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন অন আর্থ সারফেস। সো এইটা আমরা এর আগেও বলেছি যে আমরা যদি চিন্তা করি যে আমাদের আর্থ সারফেস এরকম উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু, এবং আমরা যদি তাহলে এই যে আর্থ সারফেসের উপর এমন তো পয়েন্ট আছে যেসব পয়েন্টের কি রিডিউস লেভেল সেম, সেই পয়েন্টগুলা কোনটা, যেমন এই পয়েন্টে রিডিউস লেভেল, এই পয়েন্টে রিডিউস লেভেল, এইটা 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 এইটা, এই যে কালো কালারের যেসব পয়েন্টগুলোকে মার্ক করেছি, এই প্রত্যেকটা পয়েন্টের আরএল কি সেম। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা কি বলতে পারি, কন্ট্রোলস। কন্ট্রোলস। এবং এই কন্ট্রোলস গুলো যে লাইন দ্বারা কানেক্টেড, আমি এই ফিগারে দেখতে পাচ্ছি যে এই কন্ট্রোল গুলো একটা রেড লাইন দ্বারা কানেক্টেড। তাহলে এই যে রেড লাইনটা এটাকে আমরা বলবো কন্ট্রোল লাইন, এটাকে আমরা কি বলবো, কন্ট্রোল লাইন। আচ্ছা, সো এইখানে আমাদের এইখানে নিচে আরেকটা সংজ্ঞা দেয়া আছে ইম্পর্টেন্ট, যে কন্ট্যুর লাইন ইজ ডিফাইন্ড অ্যাজ ইন্টারসেকশন অফ এ লেভেল সারফেস উইথ দি সারফেস অফ আর্থ। ইন্টারসেকশন অফ এ লেভেল সারফেস উইথ দি সারফেস অফ আর্থ, এইটা দিয়ে কি বুঝাইছে এটা আমরা দেখবো এখন, যে এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝছি। তো এর জন্য আমরা একটা খালি পেজে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো আমি চিন্তা করি এই যে এইটা হচ্ছে আমাদের আর্থ। আর্থ, ঠিক আছে। এবং এই যে আমি ডটেড লাইনটা দেখছি না, খেয়াল করেন, এই যে ডটেড লাইনটা আমি দেখছি, আমি পুরোটা ডট দিয়ে দেখালাম না, দেখালাম যে ডটেড লাইনটা এইটা হচ্ছে আমার মিন সি লেভেল। এইটা কি, মিন সি লেভেল। এখন আমাদের, আমরা তো দেখাইছি যে আর্থের সারফেসটা পুরোপুরি আমরা কি দেখাইছি, একটা কার্ভ, এবং এই কার্ভের মাঝখানে কিন্তু কোনো আনডিউলেশন আমরা দেখাই নাই। কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল সিনারিওটা চিন্তা করি অথবা অ্যাকচুয়াল আমাদের কি ঘটনা ঘটে এটা চিন্তা করি, আমাদের আর্থ সার্ফেসের উপরে কিন্তু অসংখ্য আনডিউলেশন আছে, পাহাড় পর্বত আছে, অনেক কিছু আছে আর্থ সার্ফেসের উপরে, ঠিক না? এখন আমরা যখন লেভেলিং চ্যাপ্টারটা পড়ছি তখন কিন্তু আমরা ডিসকাস করছি যে লেভেল লাইনটা কি। লেভেল লাইনটা হচ্ছে এই যে আমাদের মিন সি লেভেলের যে লাইনটা আমি দেখলাম এর প্যারালাল লাইন হচ্ছে লেভেল লাইন। অর্থাৎ আমরা চিন্তা করলাম যে এই যে এইটা হচ্ছে একটা লেভেল লাইন, এই যে এইটা আমার যদিও পুরোপুরি প্যারালাল হয় নাই, আমি একটু আবার এটাকে ড্র করার ট্রাই করি। আচ্ছা, অন্য কালার দিয়ে করি। আচ্ছা, এই লাইনটাকে আমরা কি বলবো, এই লাইনটাকে আমরা বলবো লেভেল লাইন। তাইলে এই লেভেল লাইন এই যে আর্থ সারফেসের উপর যে কয়েকটা পয়েন্টকে ইন্টারসেক্ট করছে, এই লেভেল লাইনে আর্থ সারফেসের উপর যে কয়েকটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই প্রত্যেকটা এই যে কালো কালার দিয়ে যেগুলো ডিনোট করলাম, এই প্রত্যেকটা পয়েন্টকে আমি কি বলবো, কন্ট্রোলস বলবো, কন্ট্রোলস।
এবং এই কন্টুরটা যে লেভেল লাইন দ্বারা কানেক্টেড, এই ব্ল্যাক লেভেল লাইন দ্বারা কানেক্টেড, এই লাইনটাকে আমি বলবো কন্টুর লাইন। কন্টুর লাইন। আচ্ছা, তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো আচ্ছা, এরপরে আমরা দেখব যে কন্ট্রোল লাইন অন প্ল্যান ইলাস্ট্রেট দি টোপোগ্রাফি অফ দি গ্রাউন্ড। আচ্ছা, সো একটা প্ল্যানে কন্ট্রোল লাইন কি ডিনোট করে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল লাইন এটা কি ডিনোট করে, এইটা ডিনোট করে গ্রাউন্ডের টোপোগ্রাফি। টোপোগ্রাফি বলতে আমরা কি বুঝি, মানে টপ থেকে দেখতে কেমন লাগে। টোপোগ্রাফি বলতে কি বুঝি, যে টপ থেকে দেখতে কেমন লাগে। উদাহরণস্বরূপ বলতে গেলে দেখেন, আমরা এই যে সাপোজ এই যে আমরা এইটা কি একটা পাহাড়, এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা ভ্যালি অথবা ডিপ্রেশনের কন্টুর ম্যাপ। ভ্যালি অথবা ডিপ্রেশন, ডিপ্রেশন, ঠিক আছে, ভ্যালি অথবা ডিপ্রেশন। সো আমরা কি করতে পারবো, এই যে গ্রাউন্ডের নেচারটা কিরকম, ভ্যালি অথবা ডিপ্রেশনের মতো, অথবা যদি হিল হয় তাহলে হিলের মতো। এই যে গ্রাউন্ডের টোপোগ্রাফিটা, এইটা আমরা নির্ণয় করতে পারি আমাদের কন্টুরিং এর মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, তো এইখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়া আছে, আমরা এই জিনিসটা একটু মনে রাখবো যে হোয়েন দি কন্টুরস আর ড্রোন আন্ডার ওয়াটার, যখন কন্টুর গুলো পানির নিচে অথবা ওয়াটার বডির নিচে আঁকা হয়, দেন দে আর টার্মড অ্যাজ সাবমেরিন কন্টুর অথবা ফ্যাদমস কার্ভ অথবা ব্যাথিমেট্রিক কার্ভ। সো এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো যে যে যখন পানির নিচে আমাদের কন্টুর আঁকা হয় অথবা ওয়াটারের নিচে আন্ডার ওয়াটার, তখন সেটাকে আমরা বলি সাবমেরিন কন্টুর। কি বলি? সাবমেরিন কন্টুর। আচ্ছা, আচ্ছা, তো এখান থেকে একটা বিষয় দেখতে পারবো আমরা, দেখেন। আচ্ছা, সো এই হচ্ছে এই যে আমরা নিচে যে ফিগারটা দেখছি, যে কন্টুর ইন্টারভালের ক্ষেত্রে নিচে যে ফিগারটা দেখছি আমরা। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, যাই হোক, নিচে যে আমরা ফিগারটা দেখছি, এই ফিগারটা কিন্তু একটা পাহাড়ের ফিগার। এবং এই ফিগারে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এইখানে এই একটা সারফেস আছে, এই একটা সারফেস আছে, এই একটা সারফেস আছে। এই তিনটা সারফেসের রেসপেক্টে আমি কি করব, কন্টুর ম্যাপ ড্র করব। আমি কিন্তু একটু আগে দেখিয়েছি যে কিভাবে কন্টুর ম্যাপ ড্র করতে হয়। আচ্ছা, সো এই যে সারফেসের উপর যে কয়েকটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের আরএল কত, 140 মিটার। সিমিলারলি এই সারফেসের উপর যে কয়েকটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের আরএল কত, 160 মিটার। সিমিলারলি এই সারফেসের উপর যে কয়েকটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের আরএল 180 মিটার। ঠিক আছে, এখন আমি যদি কন্টুর ম্যাপ আঁকি, যেহেতু এটা একটা পাহাড়ের কন্টুর ম্যাপ, এইটা হবে কিরকম, অনেকটা এই যে এরকম। এরকম তো সব ক্ষেত্রেই হবে, কিন্তু এই ক্ষেত্রে কি, ভিতরের ভ্যালুগুলো বেশি হবে, বাইরের ভ্যালুগুলো কম হবে। যেহেতু এটা একটা হিল, তাইলে ভিতরের ভ্যালু হবে 180, এরপর হবে 160, এর লাস্টে হবে 140। আচ্ছা, তাহলে আমরা কয়টা ভ্যালু পাইলাম, তিনটা। একটা হচ্ছে 140, 160, 180। আচ্ছা, এখন দেখেন, আমাদের কন্ট্রোল ইন্টারভাল এই টার্মটা দিয়ে আমরা কি বুঝি, এই টার্মটা দিয়ে আমরা বুঝি ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কন্টুরস। কি বললাম? ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কন্টুর। এখন দেখেন, এইটা হচ্ছে একটা পার্টিকুলার কন্টুর লাইনের জন্য সারফেস, এবং এইটা হচ্ছে আর একটা পার্টিকুলার কন্টুর লাইনের মধ্যে সারফেস। তাহলে এই যে আমার দুইটা সারফেস যে কনজিকিউটিভ, কিন্তু কি বলছি যে কন্টুর ইন্টারভালটা কি, আমি এখানে একটু ডিনোট করে দেই যে ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কন্টুর লাইন্স। ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কন্টুর লাইন্স, এইটাই কি আমাদের কন্টুর ইন্টারভাল। ঠিক আছে, অর্থাৎ আমি যদি ফিগারে এটা বোঝাতে চাই,
এটা একটু ছোট করি, ছোট করে বোঝানো ক্লিয়ারলি বোঝা হবে। যেমন দেখেন 180 আর 160, এই যে এই দুইটার মাঝে ডিস্টেন্স কত, 20 মিটার। সিমিলারলি 140 আর 160, এই দুইটার মাঝে ভার্টিক্যাল ডিস্টেন্স কত, 20 মিটার। তাহলে আমাদের কন্ট্যুর ইন্টারভালটা কত হবে, 160 মাইনাস 140, 20 মিটার। আচ্ছা, দেখেন তাহলে এখানে সংজ্ঞাটা আমাদের আবার দেয়া আছে, যে ইট ইজ দি ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন কনজিকিউটিভ কন্ট্যুর। আচ্ছা, এখন কি বলছে, যে জেনারেলি কনস্ট্যান্ট কন্ট্যুর ইন্টারভাল ইজ প্রেফার্ড থ্রু আউট দি ম্যাপ। মানে যেমন আমরা যদি এই একটু উপরে আমরা যেই ফিগারটা আঁকছি, এই ম্যাপের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু কনস্ট্যান্ট কন্ট্যুর ইন্টারভাল আছে। যেমন দেখেন 140, এরপর হচ্ছে 160, তাহলে কন্ট্যুর ইন্টারভাল কত, 20 মিটার। এরপরে আমি কি দেখছি আবার 160 আর 180, মানে কন্ট্যুর ইন্টারভাল কি, 20 মিটার। অর্থাৎ কি আমাদের পুরো ম্যাপ জুড়ে কন্ট্যুর ইন্টারভাল আমরা 20 মিটার রাখার ট্রাই করছি, 20 মিটার রাখছি। সো আমাদের এইটা হচ্ছে আমাদের একটা খেয়াল রাখার বিষয়, যে জেনারেলি আমরা কনস্ট্যান্ট কন্ট্যুর ইন্টারভাল কনসিডার করি। আচ্ছা, এবং এর পরের ইনফরমেশনটা হচ্ছে যে জেনারেলি কন্ট্যুর ইন্টারভাল ইজ টেকেন অ্যাজ 1 to 15 মিটার। আচ্ছা, জেনারেলি হচ্ছে আমরা 1 to 15 মিটার রাখি কন্ট্যুর ইন্টারভাল। এর পরের স্টেটমেন্টটা হচ্ছে স্মলার দি কন্ট্যুর ইন্টারভাল মোর প্রিসাইসলি দি টেরেইন রিলিফ প্রেডিক্টেড অন দি প্ল্যান। এখন দেখেন আমার জিনিসটা বলছে যে যত কন্ট্যুর ইন্টারভালটা, কন্ট্যুর ইন্টারভাল যত স্মলার হবে, এই যে গ্রাউন্ড প্রোফাইল অথবা স্লোপ জানা ততটা ইজি। স্লোপ বোঝা, জানার থেকে বুঝি বোঝা তত ইজি। আচ্ছা, যেমন আমরা আগের ফিগারটার ক্ষেত্রেই দেখাই, সাপোজ এইখানে আমরা কন্ট্যুর ইন্টারভাল নিচ্ছি কত, 20 মিটার। এখন আমরা যদি কি করতাম, এইখানে 20 মিটার না নিয়ে আমি যদি কন্ট্যুর ইন্টারভালটা 10 মিটার নিতাম, সাপোজ এইখানে আমরা আর একটা প্লেন চিন্তা করছি, যেটা হচ্ছে 150 মিটার। আচ্ছা, এখানে আমরা আর একটা প্লেন চিন্তা করছি, যেখানে হচ্ছে 170 মিটার। আচ্ছা, সো আমরা এইমাত্র যে পরিবর্তিত ফিগারটা আঁকলাম, সেই ফিগারের ক্ষেত্রে আমাদের কিন্তু কন্ট্যুর ইন্টারভাল 10 মিটার করে। সো আগে ছিল 20 মিটার, এখন করছি 10 মিটার। আমরা কিন্তু কন্ট্যুর ইন্টারভালটা আগের চেয়ে স্মল করছি। সো স্মল করলে আমার কি সুবিধা, কি আমি এই যে স্লোপটা, এই যে আমার 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 এই যে স্লোপ, এই যে স্লোপের যে প্যাটার্ন কিরকম, অথবা আমার গ্রাউন্ডের যে প্যাটার্ন কিরকম, ঠিক আছে, মূলত যে স্লোপ, এই স্লোপটাকে আমার ম্যাপে ঠিক মতো ফুটানো যাবে। মানে আমি ম্যাপ দেখে এটাকে ক্লিয়ারলি আমি এটা একটা ইস্টিমেট, অথবা এটাকে আমি কি বলবো, প্রেডিক্ট করতে পারবো যে এইটার স্লোপটা কিরকম হবে। এটার স্লোপ কি মাইল্ড, না এইটার স্লোপ ফ্ল্যাট, না এইটার স্লোপ স্টিপ, এইটা আমরা কন্ট্যুর ম্যাপ দেখে বুঝতে পারবো, যদি আমরা ছোট ছোট কন্ট্যুর ইন্টারভালে যদি আমরা ম্যাপটা ড্র করি। আচ্ছা, এখন আমরা দেখবো যে কন্ট্যুর ইন্টারভাল কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কন্ট্যুর ইন্টারভাল কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, এক নম্বরে কন্ট্যুর ইন্টারভাল ডিপেন্ড করে স্কেল অফ দি ম্যাপ। আচ্ছা, 2 নম্বরে এটা ডিপেন্ড করে পারপোজ অফ দি ম্যাপ। 3 নম্বরে নেচার অফ দি গ্রাউন্ড, টাইম, ফান্ড। অর্থাৎ কি কি বিষয়, স্কেল অফ দি ম্যাপ, পারপাস অফ দি ম্যাপ, নেচার অফ দি গ্রাউন্ড, টাইম, ফান্ড। সো প্রথমেই আমরা চলে যাব স্কেল অফ দি ম্যাপ। আচ্ছা, সো আমরা একটু রিডিং দেই যে কি বলা আছে স্কেল অফ দি ম্যাপে। আচ্ছা, আমার বলা আছে যে যদি, আচ্ছা এখানে একটু প্রবলেম। আচ্ছা, কি বলা আছে, আচ্ছা বলা আছে যে ইফ দি স্কেল ইজ স্মল, যদি আমার স্কেলটা স্মল হয়, দি কন্ট্যুর ইন্টারভাল ইজ কেপ্ট সো লার্জ দ্যাট দেয়ার ইজ নো ইরর, নো নো ওভার ক্রাউডিং অফ দি কন্ট্যুরস। ঠিক আছে, মানে এইখানে আমাদের বলা আছে যে যদি আমাদের স্কেলটা অনেক স্মল হয়, তাহলে আমাদের কন্ট্যুর ইন্টারভালটা অনেক লার্জ হবে। কি বললাম, যে স্কেল, মানে মূল কথা হচ্ছে যে স্কেল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কন্ট্যুর ইন্টারভাল। কন্ট্যুর
ইন্টারভাল অর্থাৎ কি, আমাদের স্কেল যদি স্মল হয় তাহলে কন্ট্রোল ইন্টারভালটা লার্জ হবে। কেন লার্জ হবে দেখেন, আমার যদি স্কেলও যদি আমি ছোট করি, আবার যদি কন্ট্রোল ইন্টারভালও যদি আমি ছোট করি, তাহলে আমার জিনিসটা ওভার ক্রাউডেড হয়ে যাবে, অর্থাৎ এই যে এরকম এরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে জিনিসটা একটা হিজিবিজি হয়ে যাবে। তো এর জন্য আমরা যদি স্কেলকে ছোট নেই, তাহলে কন্ট্রোল ইন্টারভালটা আমাকে লার্জ নিতে হবে যেন ওভার ক্রাউডিং না হয়। সিমিলারলি যদি আমরা স্কেলটা লার্জ নেই, তাহলে কন্ট্রোল ইন্টারভাল কি করতে হবে, কম নিতে হবে। আচ্ছা, এখন এইখানে একটা আরেকটা ইনফো বলা আছে, আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে জেনারেলি আমরা 1 to 15 মিটার রাখি কন্ট্রোল ইন্টারভাল। ঠিক আছে, এখন দেখেন আমাদের কি বলা আছে যে কন্ট্রোল ইন্টারভাল ইজ কেপ্ট লার্জ আপ টু 2 মিটার ফর প্রজেক্ট সাচ এস হাইওয়ে অ্যান্ড রেলওয়ে। অর্থাৎ হাইওয়ে অ্যান্ড রেলওয়ে অর্থাৎ আমাদের যত মানে রাস্তাঘাট অথবা আমাদের যে কানেক্টিং যে প্রজেক্ট গুলো আছে, মানে ট্রান্সপোর্টেশনের যে প্রজেক্ট গুলো আছে, সেই ক্ষেত্রে আমাদের মেইনলি কন্ট্রোল ইন্টারভাল 2 মিটার রাখা হয়। আচ্ছা, এবং আমরা মনে করো যদি মানে মাটি খননের কাজ করি, তারপর বিল্ডিং তৈরির কাজ করি, ড্যাম তৈরির কাজ করি, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল ইন্টারভালটা তুলনামূলকভাবে ছোট রাখি, আমরা রাখি 0.5 মিটারের কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা। সো আমরা বুঝতে পারলাম যে স্কেল অফ দি ম্যাপ। আচ্ছা, এরপর আমরা দেখার ট্রাই করবো যে পারপোজ অফ দি ম্যাপ। আচ্ছা, আচ্ছা, পারপোজ অফ দি ম্যাপে কি বলা আছে যে দি কন্ট্রোল ইন্টারভাল সিলেক্টেড should be small so that the maps serves the intended purpose, but at the same time it should not be too small, otherwise the cost of work would be more। মানে জিনিসটা বলছে কি যে দেখেন, মানে কন্ট্রোল ইন্টারভালটা আমি তুলনামূলকভাবে ছোট নেব। কারণ কি, কেননা এইটা হচ্ছে ইন্টেন্ডেড পারপোজটা সার্ভ করে। ইন্টেন্ডেড পারপোজটা কি, মানে আমার গ্রাউন্ডের প্রোফাইলটা কিরকম, অথবা আমার যে অবজেক্টের জন্য আমি কন্ট্রোল ড্র করছি, সেই অবজেক্টের কি বলবো যে টোপোগ্রাফিটা কিরকম। সো এইটা জানার জন্য আমরা কি করব, কন্ট্রোল ইন্টারভালটি তুলনামূলকভাবে ছোট নেব। কারণ কন্ট্রোল ইন্টারভাল যদি তুলনামূলকভাবে ছোট নেই, তাহলে কিন্তু আমার মোটামুটি প্রিসাইজলি বোঝা যায় যে আমাদের ফিগারটা কিরকম, এটার টোপোগ্রাফিটা কিরকম। কিন্তু এইটা আমরা এত ছোট করব না, যেমন আমরা চিন্তা করি যদি আমরা কন্ট্রোল ইন্টারভালটা এরকম নেই, যে সাপোজ 0.1 মিটার কন্ট্রোল ইন্টারভাল নিলাম, তাহলে কিন্তু কি হবে, আমাদের প্রজেক্ট শেষ করতে অনেক সময় চলে যাবে। এর ফলে আমাদের সার্ভিং এর কস্ট বেড়ে যাবে। সো আমাদের এটা একটা অ্যালোয়েবল রেঞ্জের মধ্যে রাখতে হবে কন্ট্রোল ইন্টারভাল। আচ্ছা, এখন আহ, আমরা এমন একটা জিনিস দেখবো যে যে জিনিসটা হতে পারে কি, যে আমাদের হয়তো আমি পার্সোনালি আমাদের যে টার্ম ফাইনালের যে কোশ্চেন গুলো হয়, সেই টার্ম ফাইনালের কোশ্চেনে আমি এরকম কোশ্চেন ফেস করি নাই, কিন্তু হইতে পারে যে ভবিষ্যতে আপনারা ফেস করবেন, অথবা জব রিলেটেড এক্সামে আমাদের ফেস করা যে হইতে পারে। সো কোশ্চেনে বলা আছে যে ইফ স্কেল ইজ 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 মিটার, ফাইন্ড কন্ট্রোল ইন্টারভাল। সো আমার কি বলা আছে, যে আমার কোশ্চেনে বলা আছে যদি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 100 মিটার, এইটা যদি হয় আমার স্কেল, কি বললাম যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 মিটার, এইটা যদি আমার স্কেল হয়, তাহলে কন্ট্রোল ইন্টারভাল কত, কন্ট্রোল ইন্টারভাল কত। সো কন্ট্রোল ইন্টারভালের ক্ষেত্রে আসুন আমরা একটা সূত্র জেনে নিই। সো কন্ট্রোল ইন্টারভালের ক্ষেত্রে কিন্তু একটা সূত্র আছে যে কন্ট্রোল ইন্টারভাল ইজ ইকুয়াল টু 25 মিটার ডিভাইডেড বাই নাম্বার অফ সেন্টিমিটার পার কিলোমিটার। কি বললাম, কন্ট্রোল ইন্টারভাল ইজ ইকুয়াল টু 25 মিটার বাই নাম্বার অফ সেন্টিমিটার পার কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারে কত সেন্টিমিটার। আচ্ছা, সো আমি দেখলাম এখানে যে 100 মিটারে 1 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমাদের দেয়া আছে কোশ্চেনে। অর্থাৎ আমি যদি 10 দিয়ে গুণ দেই, তাহলে 1000 মিটার 10 সেন্টিমিটার। 1000 মিটারকে আমরা লিখতে পারি 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার।
তাইলে নাম্বার অফ কিলোমিটার পার সেন্টিমিটার কত? 10। 10। অথবা আমরা এইখানে ক্লিয়ারলি করা আছে যে 1 সেন্টিমিটার সমান 100 মিটার দেয়া আছে। তাহলে 10 সেন্টিমিটার সমান 1000 মিটার, অথবা 10 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। তাহলে পার কিলোমিটারে কত সেন্টিমিটার আছে? 10 সেন্টিমিটার আছে। তাহলে 25/10 মিটার, 2.5 মিটার। সো এই ক্ষেত্রে কন্ট্রোল ইন্টারভাল হচ্ছে 2.5 মিটার। আচ্ছা, তো আশা করি যে আমরা বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। তো আসলে আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, সো পরের টপিকটা হচ্ছে যে নেচার অফ দি গ্রাউন্ড। ঠিক আছে। আচ্ছা, সো যদি আমার ফ্ল্যাট গ্রাউন্ড হয়, কি হয়? যদি ফ্ল্যাট গ্রাউন্ড হয়, যদি আমার গ্রাউন্ডটা ফ্ল্যাট হয়, তাহলে কন্ট্রোল ইন্টারভালটা আমার তুলনামূলকভাবে স্মল রাখা হয়। কিন্তু যদি হিলি এরিয়া হয়, হিলি এরিয়া যদি হয়, তাহলে কন্ট্রোল ইন্টারভালটা তুলনামূলকভাবে গ্রেটার হয়। বুঝতে পারছো? অর্থাৎ নেচার অফ দি গ্রাউন্ডের উপরে কিন্তু কন্ট্রোল ইন্টারভাল ভ্যারি করে। অর্থাৎ যদি আমার গ্রাউন্ড প্রোফাইলটা এমন হয় যে এটা মোটামুটি ফ্ল্যাট, তাহলে কন্ট্রোল ইন্টারভালটা তুলনামূলকভাবে কম হবে। কিন্তু যদি স্টিপ গ্রাউন্ড হয়, তাহলে আমরা কন্ট্রোল ইন্টারভালটাকে তুলনামূলকভাবে স্টিপ নিতে পারবো। আচ্ছা, এরপর বলা হয়েছে কি যে টাইম অ্যান্ড এক্সপেন্স অফ ওয়ার্ক। এইটা তো আমরা অলরেডি, এইটা নিয়ে আমরা একটু আগে ডিসকাস করছি যে যদি আমার টাইম যদি কম থাকে, তাহলে আমাদেরকে কন্ট্রোল ইন্টারভালটা বেশি রাখতে হবে, ঠিক না? আবার যদি খরচ যদি কম কম থাকে, যে আমার বাজেট কম, তাহলেও কিন্তু কন্ট্রোল ইন্টারভালটা আমার বেশি রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা দেখব হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কি? হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট হচ্ছে দি হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ কন্ট্রোলস ইজ হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। দেখেন কি বলছে, যে কোনো দুইটা কনজিকিউটিভ কন্ট্যুরের মধ্যে হরাইজন্টাল ডিস্টেন্স, যেমন দেখেন এইটা হচ্ছে একটা কন্ট্যুর, এবং এইটা আমরা আরেকটা কন্ট্যুর চিন্তা করতে পারি। তাহলে এই যে দুইটা কন্ট্যুর, এদের মধ্যে যে হরাইজন্টাল ডিস্টেন্স, এই যে হরাইজন্টাল যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলতে পারি হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। এখন আমার এইখানে দুইটা ইনফরমেশন দেয়া আছে, সো আমাদের চেষ্টা করতে হবে এই দুইটা ইনফরমেশন একটু মনে রাখার জন্য। দুইটা ইনফরমেশন হচ্ছে যে যদি আমার স্লোপটা স্টিপ হয়, অর্থাৎ স্টিপ স্লোপের জন্য আমাদের কন্ট্যুর গুলো হবে ক্লোজলি স্পেসড। বুঝা গেছে? যে যদি আমি দেখি যে আমাদের কন্ট্যুর গুলো ক্লোজলি স্পেসড মানে কি, এই যে 200 মিটারের যে লাইন, 250 মিটারের যে কন্ট্যুর কাছাকাছি থাকবে, এর মধ্যে স্পেসিং কম থাকবে। যদি স্পেসিং কম থাকে, এর মানে আমার গ্রাউন্ড প্রোফাইলটা কিরকম? স্টিপ স্লোপ। কিন্তু যদি ওয়াইডলি স্পেস থাকে, এর মানে আমার গ্রাউন্ড প্রোফাইলটা জেন্টেল স্লোপ। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখন আমরা সাপোজ বের করতে চাই যে এই ক্ষেত্রে মনে করো এইখানে আমার কি, এই উপরের সারফেসে এইটাকে একটা কন্ট্যুর, মানে এটা একটা সারফেস, এইটা একটা সারফেস। ঠিক আছে, এটার জন্য কন্ট্যুর লাইন কিরকম হবে? এরকম হবে। যাই হোক, আমি মোটামুটি একটা এঁকে দিয়েছি, এরকম হবে। সো আমি টপ ভিউ থেকেও, অর্থাৎ আমি যদি পাহাড়টাকে টপ থেকে দেখি, তাহলেও কিন্তু আমার পক্ষে পসিবল যে আমাদের হরাইজন্টাল ইকুইভ্যালেন্টটা বের করা। কারণ কি দেখেন, আমাদের হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কোনটা হবে দেখেন, এইখান থেকে হচ্ছে এই যে এইটুক, আর এইখান থেকে হচ্ছে এইটুক। তাহলে এই যে ডিস্টেন্সটা, এইটাই কি আমাদের হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট। সো হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়া আছে আমাদের নিচে। সেই ইনফরমেশনটা হচ্ছে যে
The horizontal distance between consecutive contours is termed as horizontal equivalent. আচ্ছা, এটা তো আমরা দেখছি। It is not a constant value and varies from point to point depending upon the steepness of the ground. ঠিক আছে, ডিপেন্ডিং আপন দি স্টিফনেস অফ দি গ্রাউন্ড। সো আমরা কি বলছি যে আমরা এর আগে যে কন্ট্রোর ইন্টারভালটা করছিলাম, আমরা কিন্তু দেখছিলাম যে কন্ট্রোর ইন্টারভালটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ পুরো ম্যাপ জুড়ে কন্ট্রোর ইন্টারভালটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এই যে হরাইজন্টাল যে ইকুইভ্যালেন্টটা, এইটা কিন্তু পুরো ম্যাপ জুড়ে কনস্ট্যান্ট না। এইটা স্লোপের উপর ডিপেন্ড করবে। এইটা কিসের উপর ডিপেন্ড করবে? স্লোপের উপর ডিপেন্ড করবে। যেমন স্টিপ স্লোপের জন্য এইটার মান কম হবে, কিন্তু জেন্টেল স্লোপের জন্য এইটার মান বেশি হবে। আচ্ছা। আচ্ছা, সো যেই কথাটা বললাম এইটা কিন্তু অলরেডি আবার বলা আছে যে স্টিপার দি গ্রাউন্ড লেসার দি হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আমার গ্রাউন্ডটা যত স্টিপ হবে, গ্রাউন্ডটা যত স্টিপ হবে হরাইজন্টাল ইকুইভ্যালেন্টের মান তত কম হবে। কিভাবে আমি দেখাই। যেমন আমরা যদি আহ চিন্তা করি যে এইটা হচ্ছে আমার একটা পাহাড়, এইটার থেকে কিন্তু এইটার স্টিফনেস কম। মানে এইটাকে যদি আমি 1 নাম্বার পাহাড় ধরি এবং এইটাকে যদি আমি 2 নাম্বার পাহাড় ধরি, সো এই দুইটার ক্ষেত্রে আমার কিন্তু 1 এর স্টিফনেস বেশি এবং 2 এর স্টিফনেস কম। সো 1 এর ক্ষেত্রে যদি আমি দুইটা পয়েন্ট নেই, দুইটা পয়েন্টের একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং সিমিলারলি আমরা যদি এই ফিগারের ক্ষেত্রে দুইটা পয়েন্ট নেই, একটা হচ্ছে এ এবং আর একটা হচ্ছে বি, তাহলে আমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 1 নাম্বার ফিগারের ক্ষেত্রে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কম, কিন্তু 2 নাম্বার ফিগারের ক্ষেত্রে হরাইজন্টাল ইকুইভ্যালেন্টের মান বেশি। তাহলে এই যে সিমিলিয়ার কনসেপ্ট, এইটাকে হচ্ছে আমরা আমাদের থিওরিতে বলছি যে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট মানে স্টিপার, যত গ্রাউন্ডটা আমার স্টিপার হবে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট তত কম হবে। আচ্ছা, এখন এর যে আগের যে একটা কনসেপ্ট আমরা দেখেছিলাম, আমি একটু রিক্যাপ করি যে কন্ট্রোর ইন্টারভাল আমরা দেখছিলাম যে 25 মিটারকে নাম্বার অফ সেন্টিমিটার পার কিলোমিটার দিয়ে ভাগ করলে আমরা কি পাই? কন্ট্রোর ইন্টারভাল পাই। কি বললাম? যে 25 মিটারকে যদি আমরা নাম্বার অফ সেন্টিমিটার পার কিলোমিটার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কন্ট্রোর ইন্টারভাল পাই। কিন্তু আমরা হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কিভাবে পাই? হরাইজন্টাল ইকুইভ্যালেন্টের সূত্র হলো হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। আচ্ছা, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট এর মান, এর সূত্রটা হচ্ছে কন্ট্রোর ইন্টারভাল ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট। কি বললাম? হরাইজন্টাল ইকুইভ্যালেন্টের সূত্র হচ্ছে কন্ট্রোর ইন্টারভাল ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট। অর্থাৎ আমার যে কন্ট্রোর ইন্টারভালটা আছে ওইটাকে যদি আমি স্লোপ দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমাদের একটা কোশ্চেনের দিকে আমরা একটু খেয়াল করি যে ইফ কন্ট্রোর ইন্টারভাল ইজ 1 মিটার, গ্রেডিয়েন্ট ইজ 1 ইন, আচ্ছা এখানে একটু ইনফরমেশন মিসিং আছে, গ্রেডিয়েন্ট হচ্ছে 1 in 20, তাহলে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কত? এখন আমরা কি জানি যে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কন্ট্রোর ইন্টারভাল, কন্ট্রোর ইন্টারভাল ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, কন্ট্রোর ইন্টারভাল কত? কোশ্চেনে দেয়া আছে 1 মিটার, গ্রেডিয়েন্ট কত? 1/20। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে হরাইজন্টাল ইকুইভ্যালেন্টের মান আসে 20 মিটার। আচ্ছা, সো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো আচ্ছা, এখন আমরা দেখবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ কন্ট্রোর। তো প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে
অল পয়েন্টস ইন এ কন্ট্যুর লাইন হ্যাভ দি সেম এলিভেশন। অর্থাৎ একটা কন্ট্যুর লাইনের উপরে যতগুলো কন্ট্যুর পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন অথবা প্রত্যেকটা পয়েন্টের রিডিউস লেভেল সেম। উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা যদি একটা পাহাড়ের কন্ট্যুর লাইন চিন্তা করি, যে এইটা হচ্ছে একটা পাহাড়ের কন্ট্যুর লাইন। কিভাবে বুঝবে একটা পাহাড়ের কন্ট্যুর লাইন? কারণ ভিতরের দিকে ভ্যালুগুলো বেশি হবে, বাইরের দিকে কম হবে। তাহলে বাহিরের দিকে ধরলাম 100 মিটার, এরপরে 150 মিটার, তাহলে এই যে আমাদের কন্ট্যুর যে লাইনটা আছে, সেই কন্ট্যুর লাইনের ওপর প্রত্যেকটা যে পয়েন্ট, এই যে আমরা কালো ডট দিয়ে ইন্ডিকেট করছি, এই প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন কিন্তু 100 মিটার। পরবর্তীতে এই যে কালো ডট দিয়ে ইন্ডিকেট করছি, এই কন্ট্যুর লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন হচ্ছে 150 মিটার। অর্থাৎ কন্ট্যুর লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন সেম। আচ্ছা, সো এর পরের ইনফরমেশনটা হচ্ছে যে ফ্ল্যাট গ্রাউন্ড ইজ ইন্ডিকেটেড হোয়ার দি কন্ট্যুরস আর ওয়াইডলি সেপারেটেড অ্যান্ড স্টিপ স্লোপ হোয়ার দে রান ক্লোজ টুগেদার। দেখেন, আমি আমার জিনিসটা খুবই সোজা। দেখেন, আমরা যদি এই যে এই ফিগারটার দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো প্রথম দিক দিয়ে, অর্থাৎ এই যে আমি যে দাগাচ্ছি, দেখেন প্রথম দিক দিয়ে কিন্তু গ্রাউন্ড মোটামুটি ফ্ল্যাট ছিল। এরপর হচ্ছে এটা কিছুটা স্টিফ হয়েছে। তাহলে এই যে ফ্ল্যাট গ্রাউন্ডে, এই যে এইখানে আমরা ফ্ল্যাট গ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই যে এইখানে ফ্ল্যাট গ্রাউন্ড আছে। সো এইখান থেকে যদি আমরা কি করি, কন্টুর ম্যাপ আঁকি, এই যে আমরা কন্টুর ম্যাপ আঁকছি, কন্টুর ম্যাপ আঁকছি। আচ্ছা, এবং সাপোজ এইটা এবং এই যে এইটার মাঝে আমরা কন্টুর ম্যাপ আঁকছি, এই যে এটা হচ্ছে কন্টুর ম্যাপ, হচ্ছে এইটা। তাহলে প্রথম যেই দুইটা কেস, অর্থাৎ 1 2 3 যদি আমি ধরি, প্রথম 1 আর 2 এর ক্ষেত্রে আমি দেখবো কিন্তু যে কন্টুর যে হরাইজন্টাল যে ইকুইভ্যালেন্টটা, এটা কিন্তু তুলনামূলকভাবে কম, অথবা আমি বলতে পারি যেটা হচ্ছে ক্লোজলি স্পেসড। কিন্তু 2 এবং 3 নাম্বার যে পয়েন্টটা আছে, এটা কিন্তু ক্লোজলি স্পেসড না, এইটা হচ্ছে ওয়াইডলি স্পেসড। এটা কি? সরি, আমার একটু উল্টো বলে ফেলছি, হচ্ছে আমি উল্টো বলে ফেলছি। আচ্ছা, সাপোজ আমি অন্য একটা ফিগারে দেখাই, আমি লাস্টে দেখাই। আচ্ছা, তাহলে আমরা 3টা পয়েন্ট ইন্ডিকেট করি, এদের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এই যে 1, এবং এই যে এইখান থেকে ফ্ল্যাট আছে, এইখান থেকে ফ্ল্যাট আছে, এইটা ধরি 2, এবং এই যে এইটা ধরি হচ্ছে 3। তাহলে সাপোজ এইখান থেকে যে কন্ট্যুর লাইনটা আঁকছি, এইটা হচ্ছে এইটা। এইখান থেকে যে কন্ট্যুর লাইনটা আঁকছি, এইটা হচ্ছে কি এইটা। এবং এইখান থেকে যে কন্ট্যুর লাইনটা আঁকছি, এইটা হচ্ছে এইটা। আচ্ছা, সো আমার যদিও একটু ইনঅ্যাকুরেট হয়ে যাচ্ছে ফিগারটা। আচ্ছা, তাহলে দেখেন, আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্টের জন্য লক্ষ্য করলাম যে 1 এবং 2 নাম্বার পয়েন্টটা যেহেতু একটা ফ্ল্যাট গ্রাউন্ডের অন্তর্ভুক্ত, 1 এবং 2 নাম্বার পয়েন্টটা যেহেতু ফ্ল্যাট গ্রাউন্ড এর অন্তর্ভুক্ত, সুতরাং আমাদের 1 এবং 2 নাম্বার পয়েন্টটা কিন্তু ওয়াইডলি স্পেসড। 1 এবং 2 নাম্বার পয়েন্টটা কি? ওয়াইডলি স্পেসড। এবং 2 এবং 3 নাম্বার পয়েন্টটা যেহেতু একটা স্টিপ স্লোপ দেখতে আছে 2 এবং 3 নাম্বার পয়েন্টে, সুতরাং এইটা কিন্তু ক্লোজলি স্পেসড। এই যে সিমিলিয়ার কনসেপ্টটা, এই সিমিলিয়ার কনসেপ্ট হচ্ছে আমি এই যে একটু আগে উল্লেখ করলাম, সেই জিনিসটা হচ্ছে যে আমরা ফ্ল্যাট গ্রাউন্ড তখন ইন্ডিকেট করব যখন কন্টুর গুলো ওয়াইডলি সেপারেটেড। মানে ফ্ল্যাট গ্রাউন্ডের ক্ষেত্রে আমার কন্ট্রোল লাইনগুলো ওয়াইডলি সেপারেটেড।
কিন্তু স্টিপ স্লোপ যেখানে থাকবে সেখানে দে রান ক্লোজ টুগেদার, অথবা তারা ক্লোজলি সেপারেটেড থাকে। ঠিক আছে। আচ্ছা, যদি কখনো আমরা দেখি যে কন্ট্রোল লাইনগুলা ইকুয়ালি স্পেসড অবস্থায় আছে। ইকুয়ালি স্পেসড বলতে কি বুঝাইছে, অর্থাৎ এই যে স্পেসিং এইটুকু, এই যে স্পেসিং এইটুকু, অর্থাৎ এই যে স্পেসিং, এই 1 নাম্বার স্পেসিং, 2 নাম্বার স্পেসিং, অর্থাৎ আমার কন্ট্যুর লাইনগুলো যদি ইকুয়ালি স্পেসড থাকে, কি বললাম, কন্ট্যুর লাইনগুলো যদি ইকুয়ালি স্পেসড থাকে, তাহলে আমরা সেটা ডিনোট করে কি, একটা ইউনিফর্ম স্লোপ ডিনোট করে। কি ডিনোট করে? ইউনিফর্ম, ইউনিফর্ম স্লোপ ডিনোট করে। আচ্ছা, তো সাপোজ আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আপনার সামনে আমি একটা কন্ট্যুর ম্যাপ দিলাম, যেই কন্ট্যুর ম্যাপটা ইকুয়ালি স্পেসড। ইকুয়ালি স্পেসড মানে কি, যে এই হচ্ছে আমাদের কন্ট্যুর ম্যাপ, এই হচ্ছে কন্ট্যুর ম্যাপ। সাপোজ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই দুইটা ডিস্টেন্স সমান। এই দুইটা ডিস্টেন্স সমান মানে কি, যে আমাদের কন্ট্যুর লাইনগুলো ইকুয়ালি স্পেসড। এখন যদি ইকুয়ালি স্পেস থাকে, তাহলে এটা ডিনোট করে কি, ইউনিফর্ম স্লোপ। ইউনিফর্ম স্লোপ ডিনোট করে। আচ্ছা, এরপরে দেখেন যে হোয়েন নো ভ্যালু ইজ রিপ্রেজেন্টেড ইট ইন্ডিকেটস এ ফ্ল্যাট টেরেন, অর্থাৎ যখন আমাদের কন্ট্রোল লাইনের কোনো ভ্যালু দেয়া থাকবে না, উল্লেখ করা থাকবে না, তখন এইটা একটা ফ্ল্যাট টেরেন ইন্ডিকেট করবে। আচ্ছা, আচ্ছা, এ 0 মিটার কন্ট্যুর লাইন রিপ্রেজেন্টস, একটা 0 মিটার কন্ট্যুর লাইন কি রিপ্রেজেন্ট করে? আহ, আচ্ছা, যাই হোক, এটা আমরা একটু আমি একটু দেখে নেই যে 0 মিটার কন্ট্রোল লাইন কি রিপ্রেজেন্ট করে। আচ্ছা, 0 মিটার কন্ট্রোল লাইন রিপ্রেজেন্ট করে হচ্ছে কোস্ট লাইন। কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট দি, এই যে, আচ্ছা, আমার এখানে স্পেলিংটা ভুল হয়ে যাচ্ছে। 0 মিটার কন্ট্রোল লাইন রিপ্রেজেন্ট কি রিপ্রেজেন্ট করে? কোস্ট লাইন রিপ্রেজেন্ট করে। কোস্ট লাইন রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এরপরে কি বলা আছে, যে একটা কন্ট্রোল লাইন ইজ এ ক্লোজড কার্ভ। আচ্ছা, দে মে, আচ্ছা, কি বলছে, যে কন্ট্রোল লাইনটা হচ্ছে একটা ক্লোজড কার্ভ হবেই। কি বললাম, যে কন্ট্রোল লাইনটা একটা ক্লোজড কার্ভ হবেই। তারা আইদার ম্যাপের মধ্যেই ক্লোজড হবে, অথবা ম্যাপের বাহিরে ক্লোজড হবে। এনিথিং ইট ক্যান বি, বাট এইটা ক্লোজড হতেই হবে। আচ্ছা, এরপরে কি বলছে, যে টু কন্ট্রোল লাইনস নেভার ইন্টারসেক্ট ইচ আদার এক্সেপ্ট কেসেস অফ ওভারহ্যাঙ্গিং ক্লিপ অর এ কেভ পেনিট্রেটিং এ হিল সাইড। আচ্ছা, দেখেন, আমরা ইতিমধ্যে যে কয়েকটা কন্ট্রোল লাইন আঁকছি, যেমন এইটা, এই যে কন্ট্রোল লাইন, কোন কন্ট্রোল লাইন কি কোন কন্ট্রোল লাইনটিকে ইন্টারসেক্ট করছে? করে নাই। প্রত্যেকটা কন্ট্রোল লাইন কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে আছে অন্য একটা কন্ট্রোল লাইন থেকে, যেটাকে আমরা বলি হচ্ছে কি, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যে কন্ট্রোল লাইন, একটা কন্ট্রোল লাইন কখনো অন্য একটা কন্ট্রোল লাইনকে ইন্টারসেক্ট করে না। কিন্তু এই যে বলছি না, যে কেমিস্ট্রিতে যেমন কি আছে, যে এক্সেপশন আছে সব কিছু সব জায়গায়, তেমনি এই যে কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমরা এখন একটা এক্সেপশন দেখবো। সেই এক্সেপশনটা উল্লেখ হচ্ছে কি, যে জেনারেলি দুইটা কন্ট্রোল লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে না। জেনারেলি দুইটা কন্ট্রোল লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে না, কিন্তু ইন্টারসেক্ট করতে পারে একটা স্পেশাল কেসে। সেই কেসটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং ক্লিপ। এই যে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ওভারহ্যাঙ্গিং ক্লিপ। সো সেই ওভারহ্যাঙ্গিং ক্লিপটাকে যদি আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করি, এটা কর্নার গুলো এরকম ওভারহ্যাঙ্গিং ক্লিপটা, এই এরকম। আচ্ছা, সো আমি কি করছি, প্রথমে আপনাদেরকে বলছি যে আমি প্রথমে এটাকে কাটছি, এটা হরাইজন্টাল লাইন বরাবর, এই যে এইখানে একটা কাটছি, এইখানে কাটছি, এইখানে কাটছি। কাটার পর দেখেন, আমি এই যে এই
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যেহেতু উপরের এই যে টপ সারফেসটা তুলনামূলকভাবে উপরে অবস্থিত, সুতরাং আমি এইটাকে লিখবো 200 মিটার ধরলাম। এইটাকে আমরা কত ধরলাম? 200 মিটার ধরলাম। আচ্ছা, এরপরে এই কন্ট্রোল লাইনটাকে যদি আমরা আঁকি, আচ্ছা, তাহলে এইটা হবে কিরকম? ধরলাম যে এইটা কিন্তু এরকম, এরকম। তো এই ক্ষেত্রে আমি ধরলাম এইটা হচ্ছে 150 মিটার। আবার আমি যদি এইটার ক্ষেত্রে আঁকি, তাহলে এটা কত হবে দেখেন। উফ, উহ, এটা কত হবে? আচ্ছা, সো আমি কি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে কিন্তু কন্ট্রোল লাইনগুলো ইন্টারসেক্ট করতেছে, একে অপরের সাথে মিলিত হচ্ছে, কোইনসাইড করতেছে। সো আমরা তাহলে শিওর হলাম কি যে ওভার হ্যাঙ্গিং ক্লিফের ক্ষেত্রে দুইটা কন্ট্রোল লাইন কি করে? একে অপরকে ইন্টারসেক্ট করে। আচ্ছা, ইন্টারসেক্ট করে। এখন আমরা নেক্সট স্টেটমেন্টটা পড়বো। নেক্সট স্টেটমেন্টটা হচ্ছে যে এ ওয়াটার শেড অর রিজ লাইন অ্যান্ড ভ্যালি লাইন ক্রস দি কন্টুরস এট রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এই ইনফরমেশনটা একটু মনে রাখতে হবে যে ওয়াটারশেড অথবা রিজ লাইন, এই ওয়াটারশেড অথবা রিজ লাইনটা কি? লাইন জয়েনিং দি হাইয়েস্ট পয়েন্ট অফ দি সিরিজ অফ হিলস, অর্থাৎ মনে করে এরকম সাপোজ এই যে এরকম, তাহলে এই যে এইটা কি আমার হাইয়েস্ট পয়েন্ট না হিলগুলোর? তাহলে এই যে হাইয়েস্ট পয়েন্টগুলোকে যদি কানেক্ট করি, তাহলে এই লাইনটাকে আমরা কি বলি? রিজ লাইন, রিজ লাইন। সো এই যে রিজ লাইনটা এটা কি করে আমাদের, অথবা ভ্যালি লাইন, ভ্যালি লাইন কি? লাইন জয়েনিং লোয়েস্ট পয়েন্ট অফ দি ভ্যালি। এই যে এই একটা, এটা মনে করি একটা ভ্যালি, এই ভ্যালির লোয়েস্ট পয়েন্ট কোনটা? এইটা। তেমনি এই চিন্তা করি এই একটা ভ্যালি, এই ভ্যালির লোয়েস্ট পয়েন্ট কোনটা? এইটা। তাহলে এগুলোকে কানেক্ট করলে আমি যে লাইনটা পাই সেটা হচ্ছে কি? ভ্যালি লাইন, ভ্যালি লাইন। তাহলে আমাদের কনসেপ্টটা কি? রিজ লাইন এবং ভ্যালি লাইন এইগুলো কন্ট্রোল লাইনকে রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে। কি করে? রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে। আচ্ছা, এর পরের জিনিসটা হচ্ছে যে ইরেগুলার কন্ট্যুর রিপ্রেজেন্টস আনইভেন গ্রাউন্ড। আচ্ছা, ইরেগুলার কন্ট্যুর কি করে? আনইভেন গ্রাউন্ড রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ইরেগুলার কন্ট্যুর কি রিপ্রেজেন্ট করে? আনইভেন গ্রাউন্ড রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, অর্থাৎ আহ, কিভাবে বোঝাই? সাপোজ আমার গ্রাউন্ডটা হচ্ছে এরকম। আচ্ছা, এইরকম যদি গ্রাউন্ড হয় তাহলে সেইটা কিরকম কন্ট্যুর হবে? ইরেগুলার কন্ট্যুর হবে। আচ্ছা, তো ইরেগুলার কন্ট্যুর দিয়ে আমি কি বোঝাই? আমি একটু দেখে নিই ইরেগুলার কন্ট্যুর জিনিসটা কি। আচ্ছা, সো ইরেগুলার কন্ট্যুর মানে হচ্ছে যে আমাদের যে কন্ট্যুর লাইনটা না, আমরা তো যেমন এই একটা কন্ট্যুর লাইন দেখাইছি যে এটা একটা কন্ট্যুর লাইন, ক্লোজড কন্ট্যুর লাইন। কিন্তু আমাদের কন্ট্যুর লাইনটা এরকম হইতে পারে, এই যে মানে আপনি বুঝছেন যে এখানে কিন্তু আমি কিছুটা মানে আনডিউলেশন দিয়ে দিছি ভিতরে। এই ফিগারটা আর এই ফিগারটা কিন্তু সেম না। এই ফিগারটায় যে এজ গুলো আছে লাইনের, এগুলো কিন্তু একেবারে স্মুথ। কিন্তু এইখানে যে এজ গুলো আছে এটা কিন্তু স্মুথ না। অর্থাৎ যদি আমি দেখি যে এটা স্মুথ না, অর্থাৎ ইরেগুলার কন্ট্যুর, এটা এইটা ডিনোট করে আমাদের আনইভেন গ্রাউন্ড। কি ডিনোট করে? আনইভেন গ্রাউন্ড। আচ্ছা, সো এখন আমরা যে টপিকটা দেখব
সেই টপিকটা আমাদের পরীক্ষার জন্য, বিশেষত আমরা যারা টার্ম ফাইনাল এক্সাম দেব, সেই পরীক্ষার জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এই টপিকটায় কি বলা আছে আমরা একটু দেখার ট্রাই করি, যে ডেসক্রাইব দি গ্রাফিক্যাল মেথড অফ ইন্টারপোলেটিং কন্ট্যুর। ঠিক আছে? সো এর জন্য কি, সাপোজ আমার কোশ্চেনটা হচ্ছে যে যে আমার 92.5, কি বললাম, 92.5 এবং 100.5, এই দুইটা পয়েন্টের মাঝখানে ইকুয়াল ইন্টারভালে কয়েকটা পয়েন্টকে ইন্টারপোলেট করতে হবে। মনে করি আমরা 2 মিটার ইন্টারভালে কয়েকটা পয়েন্টকে ইন্টারপোলেট করতে হবে। এর মানে কি, যে 94 মিটার, 96 মিটার, 98 মিটার, অর্থাৎ কি আমরা 92.5 এবং 100.5 এই দুইটা পয়েন্টের মাঝখানে ইকুয়াল ইন্টারভালে কিছু পয়েন্টকে ইন্টারপোলেট করব। সো এইটাকে আমরা গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে যে করতে পারি, এই মেথডটা আমরা এখন দেখাবো। সো প্রথমে আমার কাজ কি, আমরা একটা লাইন ড্র করব এবি। যেমন দেখি প্রথমে কি করছি, আমরা একটা এবি লাইন ড্র করছি। আচ্ছা, এবি লাইন ড্র করে আমি কি করছি, ইকুয়াল ইন্টারভালে এটাকে ডিভাইড করছি। ইকুয়াল ইন্টারভালে ডিভাইড করছি মানে কি, যেমন এইখানে আমি দিছি 90, এইখানে 95, এইখানে 100, এইখানে 105। তাহলে 90 এবং 95 মানে কি, এইটা 90, 91, 92, 93, 94, 95, তারপর কি 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105। যাক, একটু ভুল হতেই পারে, ওটা ম্যাটার না। তাহলে কি আমি কি করছি, ইকুয়াল ইন্টারভাল এইটাকে ডিভাইড করছি। এরপর আমি কি করছি, এইটাকে বাইসেক্ট করছি, অর্থাৎ আমার যে এবি লাইন, এটার মধ্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে মধ্যবিন্দুকে আমি আইডেন্টিফাই করছি। আইডেন্টিফাই করার পর আমি কি করছি, আচ্ছা, এই মধ্যবিন্দুর সাথে এই ও বিন্দুটা, এই ও পয়েন্টটা কি, আচ্ছা, এই যে মধ্যবিন্দুর সাথে এই যে আমার সেন্টার পয়েন্টটা ও, এই ও পয়েন্টটাকে কি করছি, মধ্যবিন্দুর সাথে কানেক্ট করছি। এই যে এই মধ্যবিন্দুর সাথে এই ও পয়েন্টটাকে কানেক্ট করছি। এরপর আমরা এইমাত্র যতগুলো ডিভিশন দেখাইলাম, অর্থাৎ কি আমি 90 এবং 95 এর মাঝখানে কয়টা ডিভিশন দেখাইছি, যে 91, 92, 93, 94, 95, এই যে প্রত্যেকটা পয়েন্ট পাইলাম, এই যে 91, 92, 93, 94, 95, এই প্রত্যেকটা পয়েন্টকে ও পয়েন্ট থেকে রেডিয়াল লাইন দ্বারা কানেক্ট করছি। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, রেডিয়াল লাইন দ্বারা কানেক্ট করছি। আচ্ছা, সো এরপর কি করছি, আমি কয়েকটা রেফারেন্স লাইন নিছি, যেমন 11, এইটা একটা রেফারেন্স লাইন, এবং অবশ্যই এই লাইনটা কিন্তু এবি লাইনের প্যারালাল হইতে হবে। সিমিলারলি আমি আরেকটা লাইন নিছি, সেই লাইনটা হচ্ছে 22। আমি আরেকটা লাইন নিছি, যেই লাইনটা হচ্ছে 33, 33। তাইলে এই যে লাইনগুলো কি করলাম আমি, এই লাইনগুলো কি করলাম আমি, প্যারালাল লাইনগুলো আঁকলাম। এগুলো আমাদের গাইড লাইন হিসাবে কাজ করবে। গাইড লাইন কি হিসাবে কাজ করবে, এগুলো গাইড লাইন হিসাবে কাজ করবে। আচ্ছা, আচ্ছা, এরপর কি করব, এরপর হচ্ছে আমি
মনে করো আমার যে কন্টুর ম্যাপটা আছে, মনে করো এইটা হচ্ছে আমাদের কন্টুর ম্যাপ। এই কন্টুর ম্যাপের উপর এই যে আমি যে ফিগারটা এইমাত্র দেখাই, ফিগারটার উপর আঁকা, তাহলে এই যে আমার কন্টুর ম্যাপটার উপর আমি ট্রেসিং পেপারটা রাখবো, এবং এই কন্টুর ম্যাপের উপর মনে করি সাপোজ এই পয়েন্টটা যদি আমার হয় 92.5, তাহলে বি পয়েন্টটা মনে করি ধরি 100.5, তাহলে আমি এই ম্যাপের উপরে এই যে ট্রেসিং পেপার কোনটা, এই যে এইমাত্র আমি যে আঁকলাম, এই যে এই জিনিসটা যে আঁকলাম ভিতরে, এইটা হচ্ছে ট্রেসিং পেপার। সো এই ম্যাপটার উপরে ট্রেসিং পেপারটা এমন ভাবে সেট আপ করবো যেন এ 92.5 এর সাথে, 92.5 কোনটা, মনে করি এটা হচ্ছে 91, 92, তাহলে এ থাকবে কোথায় কোন পয়েন্টে 92.5 এ, এবং বি থাকবে 100.5। 100.5 মানে কোনটা, এই যে 100.5, ঠিক আছে, 100.5। এরপর আমি কি করব, 2 মিটার কন্টুর ইন্টারভাল সিলেক্ট করব। যেমন এইখান থেকে, যেমন কি এই যে এই পয়েন্টে যদি 92.5 থাকে, তাহলে এইটা হচ্ছে 0.5, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 0.5, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এই যে, যেমন এইটা যদি 92.5 হয়, তাহলে এইটা হচ্ছে 94.5। বুঝতে পারছি? এইভাবে ইকুয়াল ইন্টারভাল গুলোকে সিলেক্ট করে ওইখান থেকে আমরা কি করব, লাইনগুলো ড্র করে নতুন কন্টুর ম্যাপ আঁকতে পারবো। অর্থাৎ মনে করি যদি আমরা এখান থেকে আমরা কি করতে পারবো, মনে করি 92, 94, 96, 98, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে আমি কিন্তু কানেক্ট করে নতুন কন্টুর লাইন আঁকতে পারবো। সো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। আচ্ছা, সো এখন আমরা যে জিনিসটা দেখব, এইটা আশা করি যে আমাদের টার্ম ফাইনাল এক্সাম, আমরা যেই টার্ম ফাইনাল এক্সামে দিই না কেন, এই ধরনের এই ধরনের প্রবলেম কিন্তু ঠিক আছে, এই ধরনের প্রবলেম কিন্তু আসবেই, এই ধরনের প্রবলেম আসবেই। আচ্ছা, সো আমি এই যে ফিগারটা আঁকা আছে না, এইটার উপর দিয়ে আমি আঁকবো, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমার 8টা পয়েন্ট দেয়া আছে, সরি 8টা না, এই যে ABCDEFGH, এটা কি দেয়া আছে, ABCDEFGH, IJKLMNOP, IJKLMNOP। আচ্ছা, এ পয়েন্টের আরএল কত, 94.34, তাহলে এ পয়েন্টের আরএল কত, 94.34। বি পয়েন্টের আরএল কত, 98.22, 98.22। সি পয়েন্টের আরএল কত, 99.50, 99.50। ডি পয়েন্টের আরএল কত, 98.35। আচ্ছা, ই পয়েন্টের আরএল কত, 96.75। আচ্ছা, এফ পয়েন্টের আরএল কত, 98.35। আচ্ছা, জি পয়েন্টের আরএল কত, 96.25। এইচ পয়েন্টের আরএল কত, 97.70। আই পয়েন্টের আরএল কত, 97.40। আচ্ছা, জে পয়েন্টের আরএল কত, 95.5। আচ্ছা, কে পয়েন্টের আরএল কত, 99.23। এল পয়েন্টের আরএল কত, 96.25। আচ্ছা, এম পয়েন্টের আরএল কত, 98.9। এন পয়েন্টের আরএল কত, 99.25। এন পয়েন্টের আরএল কত, 99.25। আচ্ছা, ও পয়েন্টের আরএল কত, 101.75। পি পয়েন্টের আরএল কত, 97.75। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাকে কি করতে বলছে, কন্ট্রোল লাইন আঁকতে বলছে, কোনটা কোনটা দিয়া, এই যে ড্র কন্ট্রোল লাইন্স অফ 98 and 102 উইথ প্রপার লিজেন্ড।
ঠিক আছে, মানে 98 এবং 102 এর কন্ট্রোল লাইন আঁকতে বলছে। আচ্ছা, এখন দেখেন কোথায় কোথায় আমি 98 পাই। সো এইটা যদি 97.40 হয়, এইটা যদি 98.9 হয়, তাহলে আনুমানিক এইখানে আমার 98 পাওয়া যাবে। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমার জন্য সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের তাহলে 98 হবে। আচ্ছা, এইটা যদি 95.5 হয়, এইটা যদি 99.25 হয়, আচ্ছা, এটা আমরা কিভাবে বের করব বলি। এইটা 95.5, এইটা হচ্ছে 99.25। তাইলে 99.25 থেকে 95.5 বিয়োগ দেই, বিয়োগ দিলে আমাদের থাকে 3.75। 3.75 দিয়ে 2 দিয়ে ভাগ করি, ভাগ করার পর 95.5 যোগ করি, 5.5 যোগ করলে হয় 97.375। অর্থাৎ কি আমাদের অর্ধেকের চেয়েও একটু বেশি দূরে হবে 98টা। আচ্ছা, 98 বুঝছি। এরপরে আমরা, আচ্ছা এইখানে তো 98 হবে না উপরে, এখানে 98 হবে না। আচ্ছা, আচ্ছা, এই যে এই জে এবং কে, জে তে আমি দেখতেছি 95.5, কে তে 99.23, 95.5, 99.23, তাহলে এইখানে আমি ধরি যে 98 আছে। 98 আছে, একটা আনুমানিক এস্টিমেট করে নিতে হবে। ঠিক আছে, এরপর জি তে হচ্ছে 96.25, কে তে হচ্ছে 99.23, তাইলে আমি ধরি যে এইখানে আছে 98, 98 আছে। কে তে হচ্ছে 99.23, এল এ হচ্ছে 96.25, তাহলে আমি ধরি এইখানে হচ্ছে 98 আছে। সিমিলারলি পি এবং কিউ ও পয়েন্টে, সিমিলারলি পি এবং কিউ পয়েন্টে, পি পয়েন্টে হচ্ছে 97.75 এবং কিউ পয়েন্টে হচ্ছে 101.75, তাহলে আমি ধরি এইখানে হচ্ছে 98। আচ্ছা, তাহলে এই যে আমি লাইনটা পাইলাম, এই লাইনটাকে যদি আমি কানেক্ট করি, আচ্ছা, তাহলে যে লাইনটা পাবো এটা কিসের লাইন? অবশ্যই 98 এর লাইন। 98, বুঝলাম। এখন সিমিলারলি আমরা দেখি যে এই এ পয়েন্টের আরএল হচ্ছে 94.34, বি পয়েন্টের আরএল হচ্ছে 98.22, তাহলে আমি ধরলাম যে এইখানে হচ্ছে 98। আচ্ছা, এইখানে হচ্ছে 98। আবার ই পয়েন্টের আরএল হচ্ছে 96.75, এফ পয়েন্টের আরএল হচ্ছে 98.35, তাহলে আমি ধরলাম যে হয়তো এইখানে 98 আছে। আচ্ছা, যে পয়েন্টের আরএল হচ্ছে 95.5, এফ পয়েন্টের আরএল হচ্ছে 98.35, তাহলে আমি ধরি যে এইখানে হচ্ছে 98.35, 98 আছে। আচ্ছা, এফ পয়েন্টের আরএল হচ্ছে 98.35, জি পয়েন্টের আরএল হচ্ছে 96.25, তাহলে আমি ধরি যে এইখানে হচ্ছে 98 পয়েন্ট আছে। আচ্ছা, এরপরে জি পয়েন্টের আরএল হচ্ছে 96.25, সি পয়েন্টের আরএল হচ্ছে 99.50, তাহলে আমরা ধরি যে মোটামুটি এই পয়েন্টে কি আছে, 98 আছে। আচ্ছা, আবার এইচ পয়েন্টের আরএল হচ্ছে 97.70, ডি পয়েন্টের আরএল হচ্ছে 98.35, তাহলে আমি ধরি মোটামুটি কি এইখানে হচ্ছে 98 আছে। তাহলে এই যে কন্ট্যুর লাইনগুলো, এগুলো যদি আমি কানেক্ট করি, তাহলে যে লাইনটা পাই, এই লাইনটার প্রত্যেকটা পয়েন্টের আরএল কত? 98। আচ্ছা, তাহলে এই যে আমরা যে কন্ট্যুর লাইন আঁকলাম, এখন 99 এর কন্ট্রোল লাইন আমাদের আঁকা হয়ে গেছে। এরপর আমরা আরো খুঁজে দেখবো যে আমরা যে পয়েন্ট গুলো আছে আর কোনটা মানে কোনোভাবে 99 এর কন্ট্রোল বের করা যায় কিনা, মানে তৈরি করা যায় কিনা, এটা আমরা দেখব। ঠিক আছে, এরপর আমাকে বলছে 102,
102, এই পয়েন্টের কন্ট্যুর বাই করতে বলছে 102। আচ্ছা, 102 তো কোথাও নাই, আছে? নাই। এইখানে হচ্ছে 99.85 থেকে 99.25, এর থেকে 101, 97, কোথাও কিন্তু আমাদের 102 নাই। তাহলে 102 এর কন্ট্যুর বের করা যাইবে না। তাহলে আমরা মনে করি যে কোশ্চেনে ভুল আছে, হয়তো এটা হবে 100। তাহলে দেখি আমরা 100টা আমরা বের করতে পারি কিনা। তো দেখেন, এন এবং ও, এন পয়েন্টের আরএল হচ্ছে 99 পয়েন্ট, কালারটা একটু চেঞ্জ করি। এন পয়েন্টের আরএল হচ্ছে 99.25, ও পয়েন্টের আরএল হচ্ছে 101.75। তাহলে আমরা ধরি এইখানে হয়তো 100 আছে কোথাও। সিমিলারলি পি পয়েন্টের আরএল হচ্ছে, আচ্ছা, কে পয়েন্টের আরএল হচ্ছে 99.23, ও পয়েন্টের আরএল হচ্ছে 101.75। তাইলে আমি ধরি যে এইখানে হচ্ছে 100 আছে। আচ্ছা, সিমিলারলি পি পয়েন্টের আরএল হচ্ছে 97.75, ও পয়েন্টের আরএল হচ্ছে 101.75। তাহলে এইখানে আমি ধরি যে 100 আছে। তাহলে এই যে কন্ট্রোল লাইনটা যদি আমরা কানেক্ট করি, তাহলে এইটা, এই এই এটা কি নির্দেশ করে? 100 আরএল নির্দেশ করতেছে, 100। বুঝতে পারছি? তাহলে এইভাবে আশা করি যে যত প্রবলেম আছে, আসলে এই যে ধরনের যে কন্ট্রোল প্রবলেম দেখালাম, এটা আসলে ছবি এঁকে বোঝানো এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, এক একটা লেন্দি প্রসেস হবে। আমি আপনাকে প্রসেসটা বুঝিয়ে দিলাম। এখন আপনি যে কয়েকটা বই পারেন, প্রত্যেকটা বই থেকে আপনি কি করবেন? এই এই সব ম্যাথ প্র্যাকটিস করার ট্রাই করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।